প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি গত ক্লাসে আমার পরিচয় দিয়েছি, তবুও আমি আমার পরিচয় আবার দিচ্ছি। আমি তপন কুমার মণ্ডল, যে বিদ্যা প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র দ্বাদশ শ্রেণীর সপ্তম অধ্যায় আবৃত বীজ উদ্ভিদের গোত্র সম্পর্কে আমি আলোচনা করব। আলোচনার আগে আমরা কিছু ছবি দেখি। ছবিগুলো তোমরা লক্ষ্য করো। এই যে গাছ সহ আমরা ফুল দেখছি, এটি প্রায় বাড়িতে এটি হয়ে থাকে, গ্রামে বা শহরের বাড়িতে। এর বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটি কোন গোত্রের আমরা এখন জানতে পারবো। তাহলে আজকে আমরা পোয়াসি এবং মালবেসি গোত্রের সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা এখানে কি কি শিখব? প্রথমে শিখব যে পুষ্প সংকেত কি, এর সংকেত ও ব্যাখ্যা, পুষ্প প্রতীক কি, এর চিত্র এবং ব্যাখ্যা, উদাহরণ সহ পোয়াসি ও মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারব। পোয়াসি ও মালবেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে পারব। এছাড়া পোয়াসি ও মালবেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারব। পুষ্প সংকেত কি, এটি যদি আমরা প্রথমে দেখি, পুষ্প সংকেত কাকে বলে? পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্যের সংখ্যা ও অবস্থান, তাদের সম অসম সংযুক্তি, মঞ্জুরিপত্রের উপস্থিতি অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা পুষ্প সংকেত বলব। তাহলে পুষ্প সংকেত আমরা কাকে বললাম? যে পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্যের সংখ্যা, অবস্থান, তাদের সম অসম সংযুক্তি, মঞ্জুরিপত্রের উপস্থিতি ও অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা পুষ্প সংকেত বলবো। পুষ্প সংকেত, এখানে যে পুষ্প সংকেতটি দেওয়া হয়েছে এটি হচ্ছে ধানের পুষ্প সংকেত। পুষ্প সংকেতটি কীভাবে লিখছে? যে ম প, অর্থাৎ মঞ্জুরিপত্রের সংক্ষিপ্ত, মঞ্জুরির ম আর পত্রের প, মঞ্জুরিপত্র ম প, উ ম প অর্থাৎ উপমঞ্জুরিপত্র, উপস্থিত, এটি হচ্ছে 1 প্রতি সম। আর তারপর হচ্ছে পুংস্তবক, পুংলিঙ্গের চিহ্ন, যেটি বলা হচ্ছে উভলিঙ্গ বলা হয়, পুংলিঙ্গ এবং উভলিঙ্গ, যেটি স্ত্রীলিঙ্গ দুটোই মিলে, অর্থাৎ উভলিঙ্গ। এখানে পুং এবং স্ত্রী কিন্তু দুটি কিন্তু এখানে উপস্থিত থাকে, অর্থাৎ উভলিঙ্গ বলা হচ্ছে এটি। এবং পুষ্পপুর টেপাল বলা হয় দলমণ্ডল, পুষ্পপুর সেটি হচ্ছে 2টি, পুংস্তবক হচ্ছে 6টি মুক্ত এবং 2 আবর্তে সজ্জিত, অর্থাৎ 3টা করে। আর এখানে গর্ভাশয় একটি, এবং এটি হচ্ছে কিন্তু অধিগর্ভ। এটি হচ্ছে কিন্তু পুষ্প সংকেত ধানের। এরপরে আসতেছে পুষ্প প্রতীক। যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের সামগ্রিক বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে কিন্তু বলা হচ্ছে পুষ্প প্রতীক। এই পুষ্পের বিভিন্ন স্তবকের সদস্য সংখ্যা, এদের মধ্যকার সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস ও অমরা বিন্যাস কিন্তু এখানে দেখানো যায়। অর্থাৎ পুষ্প প্রতীকের যে চিহ্নটি, সেটি চিত্রটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তাহলে পুষ্প প্রতীক কাকে বলছি? যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের সামগ্রিক বৈশিষ্ট্য প্রকাশ করা হয় তাকে পুষ্প প্রতীক বলে। এই পুষ্পের বিভিন্ন স্তবকের এখানে সদস্যের সংখ্যা, এদের মধ্যকার সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস ও অমর বিন্যাস কিন্তু এখানে দেখানো যায়।
এখানে পুষ্পপতির চিত্রটি বাইরে একবারে যে অংশ যেটি একটা পুষ্পপতি অর্থাৎ একটা ফুলের জবা ফুলের একটি পুষ্পপতিক এখানে যেটি বাইরে একেবারে দেখা যাচ্ছে 5টি অংশ আছে বাইরে যেগুলো যুক্ত না, এটিকে বলা হচ্ছে উপবৃত্তি। 5টি উপবৃত্ত অংশ এখানে থাকে, তার নিচেই হচ্ছে বৃত্তি যেটি 5টি এবং সংযুক্ত একসাথে যুক্ত থাকে, তার নিচে হচ্ছে দলমণ্ডল পাপড়ি যেটা বলা হয়, এখানে 5টি আছে এবং এটি কিন্তু যুক্ত না। তারপরে আছে পুংকেশর যেটি অসংখ্য এটি, তারপরে আছে স্ত্রীস্তবক ভিতরে একেবারে যেখানে গর্ভাশয় যেটি স্ত্রীস্তবক গর্ভাশয় এবং এটি কিন্তু 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হচ্ছে পুষ্পপতি। এরপরে আছে পোয়াসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। পোয়াসী অর্থাৎ এখানে একবীজপত্রী বোঝায়, অর্থাৎ বীজে কিন্তু বীজপত্র একটি থাকবে, মূল থাকবে গুচ্ছমূল, পাতা শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল থাকবে, পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 3 বা এর গুণিতক, বীজপত্রের অবস্থান শীর্ষে এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়, যেমন ধান। অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মধ্যে হচ্ছে পোয়াসী গোত্র, যেমন হচ্ছে ধান। এর বৈজ্ঞানিক নাম উদাহরণ দিতে বললে বৈজ্ঞানিক নাম সহ দিতে হবে, যেমন ধান অরিজা সেটিভা, গম টিরিটিকাম এস্টিভাম। এভাবে কিন্তু এদের চা গাছে রসুন আছে, এগুলো বৈজ্ঞানিক নাম সহ কিন্তু দিতে হবে। পোয়াসী গোত্রের অর্থনৈতিক গুরুত্ব যেমন ধান বলা হয়েছে, যেটি অর্থনৈতিক গুরুত্ব যেমন ধান আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য। এর ধান থেকে আমাদের ভাত, চিড়া, মুড়ি, পিঠা, পায়েস, চাই সবই কিন্তু এই ধান থেকে আসে। পৃথিবীর 60% লোকের প্রধান খাদ্য কিন্তু ভাত। এরপরে গম কিন্তু বহু লোকের এটি খাদ্য এবং এটি কিন্তু রুটি হিসাবে আমরা খেয়ে থাকি। এরপরে ঘাস যেটি এটি কিন্তু গৃহপালিত পশু কিন্তু খাদ্য হিসাবে এটি ব্যবহার করা হয়। এবং এরপরে আসতেছে আখ থেকে আমরা গুড়, চিনি, জ্বালানি ইত্যাদি কিন্তু এটি পাওয়া যায়। বাঁশ ইহা আমাদের বহু কাজে লাগে, যেমন দোলনা থেকে পাওয়ার পর্যন্ত কিন্তু বাঁশের ব্যবহার হয়ে থাকে। তাহলে অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানলাম। এরপরে আসতেছে মালবেসী গোত্র। মালবেসী গোত্র বলতে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বুঝাই। মালবেসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদের কচি অংশ রমস এবং মিউসিলেস পূর্ণ, পুষ্প একক উপবৃত্তিযুক্ত, পেতান পুংকেশর বহু গুচ্ছক থাকবে, পরাগধানী 1 প্রকোষ্ঠী ও বৃক্ষাকার, পরাগধানী বৃহৎ এবং কণ্টকিত, এখানে অমরা বিন্যাস অক্ষীয়। এর উদাহরণ যদি দিই, যেমন জবা, তুলা, পাট, স্তরপদ্ম ইত্যাদি। জবার বৈজ্ঞানিক নাম সহ উদাহরণ বললেই কিন্তু বৈজ্ঞানিক নাম দিতে হবে, যেমন জবা হিবিস্কাস রোজা সাইনেন্সিস, তুলা হচ্ছে গসিপিয়াম হার্বেসিয়াম, পাট যেটি বলা হয় একটু হিবিস্কাস কেনা বিনাস। এভাবে কিন্তু বৈজ্ঞানিক নাম সহ এটি দিতে হবে। এরপরে আসতেছে মালবেসী গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। যেমন জবা ফুল আমাদের কিন্তু অনেক কাজে লাগে, যেমন জবা ফুলের রস মাখলে মাথা ঠান্ডা করে, চুল পড়া বন্ধ করে, এছাড়া চুল গজানো কিন্তু এটি কাজ করে থাকে। এছাড়া কালো উজ্জ্বল করে থাকে। ইহার কলি খেলে আমাদের শরীরের দুর্বলতা কাটে। ইহা রক্ত আমাশয় এবং অশ্বরোগের জন্য ইহা একটি ভালো ঔষধ। এছাড়া জবা ফুলের জন্য এটি কি হয়, জবা ফুলে কিন্তু বাগানে লাগানো হয়। জবা কুসুম তেলের জন্য জবা ফুল কিন্তু একটি প্রধান উপাদান। এরপরে আমরা জবা ফুল সম্পর্কে একটু জানবো, কারণ জবা ফুল আমাদের ব্যবহারিক ক্লাসে কিন্তু এটি দেখানো হয় এবং এটি কিন্তু পরীক্ষার ব্যবহারিক হিসাবে এটি থাকে। তাহলে জবা ফুলের যে একটু ফুলের কয়েকটি অংশ, এই অংশগুলো আমরা এখন একটু দেখব এবং সেই সম্পর্কে জানবো। জবা ফুলের যে বৃত্তি যেটি বলা হয়েছে, এই বৃত্তিতে এখানে উপবৃত্ত অংশ থাকবে 3 থেকে 10টি, যেটি মুক্ত বা যুক্ত হতে পারে, এবং বৃত্তাংশ জবা ফুলের বৃত্তাংশ 5টি থাকবে, সংযুক্ত বা মুক্ত। এটি অনেক সময় স্থায়ী হতে পারে, আবার এস্টিমেশন বা ভালভেট তথা প্রান্ত স্পর্শী হতে পারে। তো জবা ফুলের মেন বৃত্তি থাকবে
এবং এই বৃত্তিতে 5টি বৃত্তাংশ যুক্ত থাকবে। এরপরে আসতেছে পাবড়ি। পাবড়ি বলা হচ্ছে যে পাবড়িতে 5টি থাকবে এবং এটি মুক্ত, এটি পুংকেশীয় নলের সাথে গোড়ায় এটি যুক্ত, এটি টুইস্টেড তথা পাকানো অবস্থায় এটি থাকে। এরপরে আসতেছে জবা ফুলের পুংস্তবক। কারণ অনেকগুলো স্তবক আছে, তার মধ্যে জবা ফুলের পুংস্তবক যেটি, এটি আমরা দেখি একেবারে প্রথমে যে চিত্রটি, এটি হচ্ছে জবা ফুলের পুংস্তবক। এটি দলমণ্ডলের ভিতরে অবস্থিত ফুলের, কিন্তু এটি তৃতীয় স্তবক। এর প্রত্যেকটি সদস্যকে আমরা পুংকেশর বলে থাকি। পুংকেশর দণ্ডকে আমরা পুংদণ্ড এবং মাথার স্পৃষ্ট অংশকে পরাগধানী বলে থাকি। এই পরাগধানীর ভিতরে পরাগরেণু থাকে। এরপরে আমরা দেখব পরাগরেণু যেটি কেমন দেখতে। যেটি পরাগরেণু সাধারণত গোলাকার হয় এবং ত্বক 2 স্তরে সজ্জিত থাকে। বাইরের ত্বকটিকে এটি কিউটিনযুক্ত এবং পুরু, আর ত্বকটি পন্টকযুক্ত। এটিকে বহিত্বক বলে থাকে। এর ভিতরের ত্বকটি পাতলা এবং সেলুলোজ দ্বারা গঠিত। এর ভিতরের স্থানে স্থানে অত্যন্ত পাতলা থাকে। এই পাতলা ছিদ্রের মতো অংশকে আমরা রেণুরন্ধ্র বলে থাকি। এরপরে জবা ফুলের স্থিরস্তবক যেটি আমরা দেখি, যে চতুর্থ স্তবক যেটি আমরা ফুলের সবচেয়ে ভিতরের স্তবককে স্থিরস্তবক বলে। স্তবকের প্রত্যেকটি সদস্যকে কিন্তু বলছি আমরা স্ত্রীকেশর। এই স্ত্রীকেশর গোড়া স্ফীত অংশকে আমরা গর্ভাশয় এবং উপরের সরু অংশকে গর্ভদণ্ড বলা হয় এবং মাথাটিকে গর্ভমুণ্ড কিন্তু বলা হয়। এবং গর্ভমুণ্ডে এখানে 5টি এবং এর গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ। এটি হচ্ছে জবা ফুলের স্থিরস্তবক। এরপরে গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ যদি আমরা দেখি, যে গর্ভাশয় এখানে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্রতিটি কক্ষে মধ্যক্ষ বরাবর কিন্তু এটি অমরা থাকে। এই অমরার সাথে ডিম্বক যুক্ত থাকে এবং প্রত্যেক প্রকোষ্ঠে 2টি করে ডিম্বক থাকে। এগুলো গর্ভাশয় প্রাচীর দ্বারা আবৃত। এরপরে পরাগধানী যেটি আমরা আলোচনা করছিলাম, এটি কিন্তু পুংদণ্ডের শীর্ষে অবস্থিত থাকবে। পরিপক্ক পরাগধানী। পরাগধানীর আকার বৃক্কাকার, রেখাকার হতে পারে। মালবাসী গোত্রের পরাগধানী জবার পরাগধানীর মধ্যে পরাগরেণু থাকে এবং পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত। পরিপক্কতার পর এই পরাগধানী প্রাচীর বিদীর্ণ করে এটি কিন্তু বাইরে নির্গত হয়। আমরা এই চিত্রটাও দেখছি। এরপরে তোমাদের যে আজকে যেগুলো আমরা আলোচনা করলাম, সেগুলো তোমাদের যে কিছু একক কাজ আমি দেব। একক কাজ হচ্ছে যে জবা, ধান, গম, ঢেঁড়স, কার্পাস তুলার এগুলো বৈজ্ঞানিক নাম সম্পর্কে জানবে এবং মালবেসী গোত্রের পুষ্প প্রতীক অঙ্কন করো। এই 2টি কাজ তোমাদের থাকবে। এরপরে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা প্রথম থেকে যদি একটু আলোচনায় যাই, তাহলে প্রথমে আমরা কি আলোচনা করলাম সেগুলো সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা আলোচনা করেছি যে পুষ্প সংকেত কি, পুষ্প সংকেতের ব্যাখ্যা দাও, পুষ্প প্রতীক কি, পুষ্প প্রতীকের ব্যাখ্যা দাও। এছাড়া পোয়াসী গোত্রের শনাক্তের বৈশিষ্ট্য উদাহরণসহ, মালবেসী গোত্রের শনাক্তের বৈশিষ্ট্য উদাহরণসহ এবং এগুলার অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। তো আমরা মোটামুটি এ বিষয়ে আজকে আমরা জানলাম। তোমরা এগুলো বাসায় ভালো করে দেখবে এবং পড়বে এবং সবাই ভালো এবং সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই।